মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। সরমাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন বাজছে 6:15 আর উঠেছি সকাল সকাল, কেন কি মেয়ের স্কুল নেই, তাও তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে, কারণ আমারও ডিউটি। দেখো, উঠে আগে বিছানা না পরিষ্কার করে আমি চলে গেছিলাম রান্নার জায়গায়, কারণ রান্না বান্না করে আমাকে বেরোতে হবে, ডিউটি আমার কাজে। তো মাছের ঝোল করছিলাম, লাউ শাক চচ্চড়ি, আর ব্রেকফাস্টের জন্য ডিম টোস্ট বানাবো এই ভেবেছি। তো সকালবেলা উঠে না, এই যে রান্নার কষ্টের মতো কষ্ট নেই। সকালবেলা ঘুম থেকে ওঠাটাই ভীষণ কষ্টের। মেয়ের স্কুল ছুটি ছিল, এই সময়টা একটু ঘুমিয়ে আরাম করার সময়, সেটা কিন্তু আমার কপালে নেই এই বছর। অন্য বছর স্কুল যখন মেয়ের হয়ে যায়, ছুটি পড়ে যায়, তখন আরামসে ঘুমটুম দিয়ে উঠতাম 8টার সময়। আর এবছরে এমন কাজে ফেসে গেছি যে আমাকে স্কুলে যেমন গেলেও উঠতে হতো, এখনও তেমন উঠতে হয়। তো কি আর করব, কষ্টের জীবন, কিছু তো করার নেই। তো যাই হোক, বাসি ঘর এখনও পড়ে আছে, তাড়াহুড়ো করে রান্না বসাচ্ছি। আগে সবজিগুলো বানিয়ে নিচ্ছি, দুবেলার জন্য বানাচ্ছি, কেননা আমার আস্তে আস্তে রাত হয়ে যাবে, এসে আর করতে ইচ্ছে হবে না। ভাতটা শুধু একবেলার করি, আর সবজিটা ওবেলায় দুবেলার জন্য করছি। তো তোমার দাদাভাইও আবার এসে যাবে, ও যাবে, আমিও যাব, কেন কি ওর সাথে আমার যেতে হবে। ও একটু আমাকে বাসে তুলে দিয়ে আসে তারাতলা পর্যন্ত, ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে বেরিয়ে যেতে পারলে যেন বাঁচি, এরকম মনে হয়। তারপর এই যে বেরিয়ে যাব, সারাদিন বাড়িতে থাকি না, তো বাড়ির অবস্থা কিছুই ভালো থাকে না। যা হোক করে ঘর দুয়ারটা মুছে বেরিয়ে যায়। তোমার দাদাভাই তাই অনেক হেল্প করে। সকালে পিটিতে গেছে, পিটি থেকে এসে আমার ঘর দুয়ার মুছে দেয়। আমি এদিকে কাজ করি, তোমার দাদাভাই ঘর দুয়ারটা এসে ফটাফট করে মুছে দেয়। আর আমার বিছানা ঘর দুয়ার বিছানা কিছুই তোলা হয় না। বাসি বিছানা থেকে উঠে বেরিয়ে আসি রান্নাটা বসানোর জন্য তাড়াহুড়ো করে। তো কী আর করবো বলো, এই যে ভাত বসিয়ে দেবো, এবার ভাত বসিয়ে আস্তে আস্তে সব কিছু করে ফেলবো। স্নান করতে হবে, আর বাড়িতে থাকি না বলে না অনেক কাচাকুচো পড়ে যায়, ঘরের এটা সেটা, সংসারের কি আর একটা দুটো কাজ, কত রকম কাজ থাকে। আর এই রান্নাটা করে বেরিয়ে যাই বলে ঘরের অনেক কাজ বাকি থেকে যায়, যেটা মানে রবিবার করে যেদিন বাড়িতে থাকি, সেদিনে করে আমার কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যেতে হয়, পাগল মনে হয়। কাচাকুচো করবো না ঘর গুছাবো, নাকি ঠাকুর পূজার সকালবেলা তো তেমন মতো পূজাটাও দিতে পারি না। যা হোক করে পূজাটা দিয়ে দিই, কোনো দিন আমি দিই, কোনো দিন তোমার দাদাভাই দেয়। তোমার দাদাভাই বেশিরভাগ টাইম পূজাটা দিয়ে দেয়, কারণ আমার টাইম যেহেতু অল্প, রান্না করতে করতেই তো টাইম কেটে যায়। আমার 7:30টার মধ্যে রেডি হয়ে যেতে হয়। তো রান্না করব, স্নান করব, পূজা দেবো, তো সম্ভব নয় না। আবার বাপের বাড়ি ছিলাম, এসে আর শরীর দিচ্ছে না, আর ইচ্ছেও হচ্ছে না যে কাজ করি। শনিবার গিয়েছিলাম, এলাম বুধবার দিনে। তো একসঙ্গে 3-4 দিনের মতো ছিলাম। তো একটা মানুষ দেখবে সংসারে কাজ করা, সেটা একটা আলাদা। প্রতিদিনের কাজ করতে করতে না তাদের হ্যাবিট হয়ে যায়, কিন্তু যখনই সংসারের মাঝখানে কাজ করতে করতে যখনই কোথাও গিয়ে 2 দিন থেকে আসা যায় না, তারপরে আর ইচ্ছা হয় না যে নিজের সংসারের কাজগুলো করি। যেন মনে হয় কেউ রান্না করে দিলে, কাজ করে দিলে বসে বসে খাওয়া দাওয়া করি। আর আমিও কারখানায় যাই, প্রতিদিন ডিউটিতে যাই, সেটা একটা আলাদা। আর 2 দিন বন্ধ গেলে আর ইচ্ছা হয় না যে যাই, এরকম। আর এই যে দেখো, তোমার দাদাভাই এসে গেছে, এসেই সঙ্গে সঙ্গে আমাদের 2টো লাভ বার্ড আছে, বুলি টুলি। আমার মেয়ে আবার না বুলি টুলি না, টিয়া পাখিগুলো বুলি বলে, আর একে বলে ভুতু, আর কি একটা নাম বলে, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, তোমার দাদাভাই এসে ও যেখানে ডিউটি থেকে যখনই আসুক, তখনই আগে ওদের সাথে একটু এসে কথা বলে। ওরা তো বোঝে না, টিয়া পাখি কিন্তু বোঝে। আর এই পাখিগুলোকেও টিয়া পাখির মতো এরা বাপ আর পেটিতে একই করে, তাদেরকে নিয়ে চটকাবে, করবে, কথা বলবে। আজকে মেনুতে আছে লাউ শাক চচ্চড়ি আর ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল। আর ওদিকে তোমাদের দাদাভাই যেহেতু এসে গেছে, তাড়াহুড়ো করছি, কেন কি ব্রেকফাস্ট আমার এখনও বাকি আছে, ব্রেকফাস্ট বানাতে হবে। তো ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডিম টোস্ট, আর ডিম টোস্টটা তোমার দাদাভাই আসাতে তোমার দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম ওদিকে মুখ করে, এদিকে আমার ব্রেডটা পুড়ে গেছে। এদিকে আমি কাজ করছি, আর তোমার দাদাভাই এসে কিন্তু তোমার দাদাভাইয়ের মতো ফটাফট কাজ সেরে ফেলেছে, ঘর দোর মুছে আবার বাথরুমে ঢুকে গিয়ে আবার স্নানও হয়ে গেছে। এদিকে এই যে দেখো, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ঘর মুছে দিতে সব খাবার দাবার বাইরে বের করে দিয়েছি পাখার হাওয়ায়। আর তা না হলে খাবারগুলো সব দুপুর পর্যন্ত খারাপ হয়ে যাবে। আমি যেখানে যাই সেখানে প্রচণ্ড গরম, তাই জন্য ঠান্ডা করে দিই। আর তোমার দাদা
ছিল পূজা, আর আমি তারপর স্নানে ঢুকে গেছিলাম তোমার দাদাভাইকে টিফিন দিয়ে। তোমার দাদাভাই এই যে ব্রেড কলা খাচ্ছিল। ও যেহেতু এইসব জিনিস খাবে না, তেলের জিনিস পছন্দ করে না, আমি আমার মতো ডিম টোস্ট বানিয়েছি। ও বললো আমি না, ডিম টোস্ট খাবো না, আমি ব্রেড কলা খাবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন বাজে 7:54। যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো বেরোনো যাক, সেটা দেখাবো তোমাদেরকে। আর অনেকদিন থেকেই ভাবছি বলবো কোথায় যাই কিন্তু কোনোদিন বলা হয় না। তো আজকে চলো দেখাবো কোথায় যাচ্ছি আর কী করি আমি। তো চলো আগে বেরোনো যাক। তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ও আমাকে দিয়ে তারপর ডিউটি যাবে। তো চলো আগে বেরোনো যাক, তারপর কথা। বেরিয়েছিলাম 7:54, আর পৌঁছাতে প্রায় 9:40 হয়ে গেছিলো। তো অনেকটাই টাইম লাগে, যেহেতু সকালবেলা অফিস টাইম, বুঝতেই পারছো প্রচণ্ড জ্যাম থাকে, আস্তে আস্তে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগেই যায়। আর এই যে আমি অনেক দিন থেকে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা কাজ করি, আমি খুব কাজে ব্যস্ত থাকি। তো ফাইনালি আজকে দেখিয়ে দিলাম কি কাজ করি আর কোথায় যায়। তো একদিকে মেয়েরা হাতে চাপড় দিয়ে কাটিং করছে চেয়ার, আরে ওগুলো কাটিং করে, অনেক বড় বড় চেয়ার, তো ওগুলো হাতে কাটিং করে দেয় প্রথমে। নাহলে এটা যদি আমাদের অনেক বড় মেশিন হতো তাহলে কাটিং করতে হতো না, তাহলে ওর মধ্যে দিয়ে দিলে কেটে বেরিয়ে যেত। আমাদের যেহেতু ছোটো মেশিন, তার জন্য ওগুলোকে হাতে কেটে দিতে হয়। তারপরে তেলের জার, জলের জার, ওগুলোকে সব কেটে দিতে হয়, নাহলে হয় না। আর ইচ্ছা আছে এই মেশিনটাকে বড় বসানোর, যাতে হাতে না কাটতে হয়। তো যাই হোক, ওদিকে মেয়েরা হাতে কেটে রেডি করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ, ঝোড়াই করে নিয়ে আসছে, এনে তারপরে এখানে মেশিনে দেওয়া হচ্ছে, কাটিং হচ্ছে। এগুলোকে অনেক মানে এই কাজের না অনেক রকম স্টেপ আছে। প্রথমে এগুলো আর সবথেকে বড় কথা, প্রথমে জানা দরকার এগুলো কোথা থেকে আসে। এগুলো যেগুলো আমরা ফেলে দিই, ব্যবহার করা জিনিসপত্র, প্লাস্টিকের জিনিসপত্র ফেলে দিই, সেগুলো নিয়ে গিয়ে একটা জায়গায় ওরা জমা করে, সেখান থেকে পুরো গাড়ি লোড হয়ে আমাদের কারখানায় আসে। আবার সেইগুলো ওই যে স্টেপ মানে প্রত্যেকটা কালার, এই প্লাস্টিকের লাইনে 12টা না 16টা আমি যতদূর দেখলাম কোয়ালিটি আছে, সেগুলো আলাদা আলাদা সমস্তটা করা হয়। তারপরে স্টেপ বাই স্টেপ কাটিং হয়, বেছে আলাদা করে তারপরে এই যে কাটিং হচ্ছে। কাটিংয়ের পরে এই যে আলাদা চৌবাচ্চা মতো করা আছে, ওর মধ্যে ধোলাই হবে, 3 জায়গায় দেওয়া হবে। এগুলো 3 জায়গা দিয়ে প্রথমে লিকুইড স্যালারি বলে একটা লিকুইড আছে, তার মধ্যে আরও কী সব লিকুইড ফিকুইড মিশিয়ে এটাকে ওয়াশ করবে। তারপরে দ্বিতীয় চৌবাচ্চায় দিয়ে ওটাকে আবার ধোয়া হবে, তৃতীয় চৌবাচ্চায় দিয়ে একদম ফ্রেশ করে ওগুলোকে নিয়ে মাঠে ফেলে দেবে রোদের মধ্যে। আর এগুলো একদম না পাতলা কুচো করে কাটা হয়, দেখতেই পাচ্ছ, একদম ঝুড়ো কাটা। এগুলোকে নিয়ে এই যে কাটিং হয়ে গেছে, কাটিং কমপ্লিট। এবার এগুলোকে ধোলাই হবে, ধোলাইয়ের পরে চলে যাবে মাঠে রোদে দিয়ে শুকনো হয়ে আবার ওগুলো পার্টির বাড়ি চলে যাবে। এই মালগুলো দিয়ে আবার আলাদা ধরনের জিনিসপত্র তৈরি হবে, যে যেমন প্লাস্টিক সেই প্লাস্টিক দিয়ে জিনিসপত্র তৈরি হয়। এটা না আমার বাবাদের, শুধু আমার বাবার না, কাকা জ্যাঠারা একসময় করে গেছে, আর তাদের অবর্তমানে এখন ছেলেরা সবাই করছে। এটা বংশ পরম্পরায় ধরতে পারো। তো যাই হোক, আগে আমার বাবা এখানে দেখাশোনা করতো, এখন বয়স হয়ে গেছে, বাবা আর আসে না। এখন দাদা দেখাশোনা করতো, দাদা একা পারছে না বলে, তো আমি যাতায়াত করছি, দেখাশোনা করছি। ছোট থেকেই দেখতাম বাবা আমাদের কাছে হিসাব নিয়ে বোঝাতো, দেখাতো, তখন খুব না এক্সাইটেড লাগতো যে কি জিনিস কিভাবে কি করে। তো কোনোদিন ভাবতে পারিনি যে সেই জায়গায় একদিন মানে আজকে আমি নিজে হাতে এগুলো করব। তো খুবই ভালো লাগে একবার দেখলেও। তখন যে জিনিসটা হয়নি, এখন কিন্তু সেই জিনিসটাই করছি। সময়ের হেরফের, তখন ছিল বয়সটা অল্প, আর এখন হয়েছে বিয়ের পরে। মানে সব কিছুই সময়ের উপর ছেড়ে দেওয়াই ভালো। ওই জন্য বলে সময়ের সাথে সাথে কখন কে যে কি করবে সেটা বোঝা মুশকিল। যাই হোক, এইদিকে ওই যে দেখো ড্রাম কাটা হচ্ছে, একটা লেবার, এই একটা মেশিন, এখানে ড্রাম, বড় বড় প্লাস্টিকের পাইপ, এগুলো কেটে নেয় প্রথমে। তো যাই হোক, কী করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেলো। প্রায় 10:30 বাজতে চললো, ওর জন্য খিদে লেগে গেছিলো, খেতে বসে গেছিলাম। আর ওদিকে যেহেতু মেশিন চলছিল, ওর আওয়াজে আমি যে কথাগুলো বলছিলাম কিছুই শোনা যাচ্ছে না, যার জন্য আজকে আমার মেয়ের স্কুলের রেজাল্ট। তো এতদিন কষ্ট করে পড়েছে, কি করবে না করবে সেটাই হচ্ছে জানার। ওর বাবা রেজাল্ট আনতে গেছে, আর কি করলো না জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, অবশ্যই দেখতে হবে।
তো কারখানা থেকেই সবে কারখানা থেকে এসছি 7টার সময়, এসে স্নান করেছি, ঠাকুর পূজা দিয়েছি, কাজ করেছি, আর মনটা আনচান করছিল কখন আমি নিয়ে এই যে পেপারগুলো হাতে পাবো। তো এই যে আমার মেয়ের পেপার, এই যে পেপার পেয়েছে, এই যে বুঝতে পারছো কি না জানি না, তো আমি বলছি। ইংলিশে পেয়েছে 69, হিন্দিতে পেয়েছে 80.9, ম্যাথসে পেয়েছে 37.3, সায়েন্সে পেয়েছে 35.8, সোশ্যাল সায়েন্সে পেয়েছে 68.5, সংস্কৃতে পেয়েছে 60.1, আর কম্পিউটার পেয়েছে 73। তো দুটো সাবজেক্টে খারাপ করেছে, সেটা হচ্ছে 40 নিচে আছে। ম্যাথস আর সায়েন্সটাও খুবই কাঁচা। তো যাই হোক, রেজাল্ট ভালো করেছে, খারাপ কিছুই নেই। আমি তো মনে করি যেটুকু করেছে অনেকটাই করেছে। আর এটা সবথেকে বড় কথা, মা হয়ে একটা দিনের জন্য ওকে আমি অ্যানুয়াল এক্সামের দিনে আমি কোনো দিন দেখাইনি। ও নিজের মতো নিজে পড়েছে, আর টিউশন টিচার তো 1 ঘন্টার বেশি পড়াতো না, ও ওই 1 ঘন্টা পড়ে যেত, বাদ বাকি ও একাই পড়তো। আর ওই সময়, যে সময় এক্সাম চলছিল রানিং, সেই সময় তো আমাদের একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, ওসব কথায় যাচ্ছি না। তো ওই সময় আমার বৌদি, ভাইপো, মা বাবা প্রায় মানে যাতায়াত করতো। ভাইপো যেহেতু, মা বাবা তো আর কোনো অসুবিধা হবে না, একটা বাচ্চা মানুষ থাকলে বাচ্চাদের পড়ার ডিস্টার্ব হয়। যেহেতু আমার ভাইপো খুব ছোট, তো ওর সাথে খেলাধুলাও করতো, ভয় পেতাম কী করবে। এক্সাম রানিং, তাও পড়াশুনো ঠিকঠাক করতো, কিন্তু কি একটা কথা কি, যে মা তো একটু ভয় পেতাম যে আদৌ পাস করতে পারবে তো, এও তো নামে 7-এ পড়তো, অতটা মানে বুদ্ধি নেই, বোকা, মানে বাচ্চা ভাবটা এখনও রয়ে গেছে, যে আমার পড়া, আমাকে পড়তে হবে, আমি খেলবো না, এইসব জিনিস এখনও ওর মনের মধ্যে আসেনি। তো ও ভাইয়ের সাথে খেলাধুলো করতো, পড়তে বসতো না, ও মানে নিজের মন মতো করতো। যে এখন যে খুব পড়াশুনো করেছে তা নয়, যতটুকু করেছে ততটুকুই ভালো করেছে। তো ওর জন্য বলছি যে ও যা করেছে খুব ভালো করেছে, নিজের ইচ্ছায় নিজে কষ্ট করে করেছে। অন্য বছর আমি দেখাশোনা করতাম, পড়াশোনা নিয়ে রাত 1-2 পর্যন্ত আমি নিয়ে পড়িয়েছি। এবারে কিন্তু আমি একটা দিনের জন্য বই নিয়ে বসাইনি। ও যতটুকু করেছে ওর কষ্টের ফল এটা। তো যাই হোক, আমি খুব খুশি হয়েছি রেজাল্ট দেখে। তো আশীর্বাদ করো তোমরাও, যাতে ও আরও এরকমভাবে এগিয়ে যেতে পারে। আমি চাই ও জীবনে অনেক বড় হোক, অনেক উন্নতি করুক। তো মা হয়ে সব মাই চাইবে যে তার বাচ্চা একটু উন্নতি করুক, জীবনে বড় হোক, নিজের পায়ে দাঁড়াক। তো সেরকম আমারও চিন্তা ভাবনা, যে আমার মেয়ে, আমি যেটা না পেরেছি, আমার মেয়ে যেন জীবনে কিছু করে দেখাতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। আমি তো করতে পারিনি, আমি 11 পর্যন্ত পড়ে তারপরে আমার বিয়ে হয়ে গেছিলো, তো আমার পড়াশোনা হয়নি ঠিক মতো। যাই হোক, সেটা নিজের ইচ্ছাতেই হয়নি, তো ওই সব কথায় আর যাচ্ছি না। তো যাই হোক, আর এই যে আমাদের মেয়ের স্কুলের নাম এপিএস কলকাতা। তো যাই হোক, চলো। আর তোমার দাদাভাই এই সবই ডিউটি থেকে এসছে, আর এসে স্নানে ঢুকেছে, আর আমার মনটা খুব ভীষণই আনচান করছিল কারখানা থেকে, যে কখন বাড়ি যাব, কখন বাড়িতে গিয়ে আমি রিপোর্ট কার্ডটা দেখব। এই যে রিপোর্ট কার্ড, 1 বছর পড়াশুনো করে আজকে মানে সেই দিন এসে গেল, যে দিনটার অপেক্ষায় একটা মা, একটা বাচ্চা সবাই থাকে, যে আমার বাচ্চা কি করবে, ক্লাসে কি করবে। চলো, আর ভিডিওটা বাড়াবো না, কেননা তোমার দাদাভাই এসছে, একটু বাইরে বেরোনোর আছে। অনেকদিন বাপের বাড়ি ছিলাম, তোমার দাদাভাইয়ের সঙ্গে অনেকদিন বেড়াতে বেরোনো হয়নি, আর একটু কাজও আছে।
তো যাই হোক একসাথে দুটোই হবে। তো এসে আমি অনেকগুলো কাজ করে ফেলেছি, স্নান করেছি, কাচাকুচো করেছি, সন্ধে দিয়েছি, তারপর রান্নাও অলরেডি বসিয়ে দিয়েছি। আমি ভোরবেলা গিয়েছিলাম, রান্না দুবেলাটা করেই রেখে গেছিলাম, আর তোমার দাদাভাইকে বলেছিলাম খাওয়া দাওয়া করে ফ্রিজে ঢুকিয়ে দেবে। ভাতটা করিনি, ভাতটা জানি এসে বাড়িতে এসে আবার রাত্রে গরম করব, আর তরকারিপত্রগুলো গরম করলে হয়ে যাবে। ভাত করতে তো আর বেশি দেরি না, তরকারিপত্র করতেই তো আর দেরি। তো যাই হোক, এই যে আমার ভাত বসে গেছে, আর একটু বাইরে বেরোবো, তো ভিডিওটা চলো দেখো। ভাত বসিয়েছি, তো শুধু ভাত করতে নেই, ওর জন্য একটা ডিম সেদ্ধ ফেলে দিয়েছি। চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো টাটা, গুড নাইট।